ইমাজিন করো আজ থেকে 90 দিন পর তোমার ব্যাংক অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ড রয়েছে, তোমার দেনাগুলো কমে গেছে, তোমার ইনভেস্টমেন্টগুলো অটোমেট হয়ে গেছে, আর তোমার ইনকামও বেড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, টাকা রিলেটেড স্ট্রেস তোমার একদমই কমে গেছে। এখন আরেকটা জিনিস ইমাজিন করো, আজ থেকে 90 দিন পর তুমি একই জায়গায় রয়েছো, তোমার স্যালারি একই রয়েছে, তোমার অ্যাংজাইটিও সেম রয়েছে, তোমার স্পেন্ডিং হ্যাবিটসগুলো সেম রয়েছে, আর তোমার এক্সকিউজেসগুলো একই রয়েছে। এই দুটো ফিউচারের মধ্যে একটা তোমাকে নিজেই চুজ করতে হবে, আর এই ডিসিশনটা তুমি নেবে নেক্সট কিছু মিনিটের মধ্যে। কারণ আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটা 12 উইক মানি রিসেট প্ল্যান। এই প্ল্যানটা ফলো করে তুমি হয়তো 90 দিনে কোটিপতি হবে না, কিন্তু তোমার কোটিপতি হওয়ার ট্র্যাকটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর সেটাই ম্যাক্সিমাম লোকজন কিন্তু কখনো করতে পারে না। এই ভিডিওতে আমরা ফলো করব রাহুলকে। কলকাতার একটা নর্মাল স্যালারিড ছেলে, তার স্যালারি আছে, এমনকি সে হার্ড ওয়ার্কও করে, কিন্তু মাসের শেষে তার টাকাটা কোথায় যায় সে নিজেও বুঝতে পারে না। 90 দিন পর কিন্তু রাহুলের লাইফে চেঞ্জ চলে এসছে। সেই চেঞ্জটা কি তুমিও নিজের লাইফে আনতে চাও? তাহলে চলো, লেটস বিগিন। রাহুল মনে করেছিল তার ইনকাম কম, বাট সত্যিটা কিন্তু অন্য কিছু ছিল। তোমার প্রথম কাজ হলো লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ইউপিআই স্টেটমেন্ট আর নিজের ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা বের করা। এবার সব এক্সপেন্সেস গুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করো: ফিক্সড এক্সপেন্সেস, ডিসক্রিশনারি এক্সপেন্সেস আর ডেব্ট এক্সপেন্সেস। এবার তুমি তোমার সেভিংস রেটটা ক্যালকুলেট করো। সেভিংস ডিভাইডেড বাই ইনকাম করে এটা খুবই সহজে ক্যালকুলেট করা যায়। সিম্পল না? ম্যাক্সিমাম লোকজন এখানেই শকটা পায়, কারণ ফুড ডেলিভারি, ইম্পালস শপিং, ফ্ল্যাশ সেলে জিনিসপত্র কেনা, উইকেন্ডে বন্ধুদের সাথে বেরোনো, আর এসবেই তারা হাজার হাজার টাকা খরচা করে ফেলছে। একটা আনকমফোর্টেবল সত্যি শুনবে, যদি তুমি নাই জানো যে তোমার টাকাটা যাচ্ছে কোথায়, তাহলে সেই টাকাটা কন্ট্রোল করবে কি করে? রাহুলও ফার্স্ট উইকে এই রিয়েলাইজেশনটা করলো যে প্রবলেমটা তার কখনো ইনকামে ছিল না, ছিল তার অ্যাওয়ারনেসে। এবার চলো নেক্সট উইকটা দেখে নিই। রাহুল একদিন ডিসকভার করলো যে তার স্যালারির প্রায় 20% কোথায় যেন জাস্ট ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট স্ক্যাম না, এটা হলো আমাদের হ্যাবিটস এর দোষ। আর এখন আমাদের টার্গেটটা হওয়া উচিত 10 to 30% নিজেদের এক্সপেন্সেস কাট করা। না, আমি এরকম বলছি না যে তুমি চা, কফি, বিরিয়ানি সব খাওয়া ছেড়ে দাও। লাইফে যদি এটুকু এনজয় না করো তাহলে ওয়েল থেকেও বা কি লাভ? নিজেকে বাস একটা কোয়েশ্চেন করো যে এই খরচগুলো আমার লাইফে কি কোনো ইমপ্রুভমেন্ট আনছে, নাকি জাস্ট একটা টেম্পোরারি এক্সাইটমেন্ট দিচ্ছে? যেমন নেটফ্লিক্স, আনইউজ সাবস্ক্রিপশন, ফুড ডেলিভারি, ইম্পালস শপিং, লাইফস্টাইল ইনফ্লেশন। এতে করে কি হলো, রাহুলের প্রত্যেক মাসে 5,000 টাকা সেভ হতে শুরু করলো। এখানে একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন শুনবে। প্রত্যেক মাসে 5,000 টাকা মানে 1 বছরে 60,000 টাকা, আর 10 বছরে ইন্টারেস্ট নিয়ে এই টাকাটা কত লাখ টাকা হতে পারে জাস্ট ভেবে দেখো। আর নেক্সট উইক আমরা একটা সিস্টেম তৈরি করব যেটা রাহুলকে ডিসিপ্লিন ছাড়াও সেভ করতেও হেল্প করবে। ম্যাক্সিমাম লোকজন মোটিভেশনের উপর ডিপেন্ড করে, বাট যারা সাকসেসফুল তারা নিজেই নিজেদের একটা সিস্টেম তৈরি করে আর সেটার উপরই ডিপেন্ড করে। স্যালারিটা ক্রেডিট হতেই তোমার ইনভেস্টমেন্টগুলো তুমি অটোমেট করে দাও। কোনো ভাবনার বিষয় নেই, কোনো এক্সকিউজেস নেই, কোনো উইল পাওয়ারের দরকার নেই। স্যালারি ঢোকার সাথে সাথে রাহুলও নিজের টাকাগুলো অটো এসআইপিতে ইনভেস্ট করা স্টার্ট করলো, আর এমার্জেন্সি ফান্ডের জন্য অটো ট্রান্সফার অন করে দিল। আর এরম ভাবেই রাহুলের টাকাটা তার জন্য কাজ করতে শুরু করলো। একটা রুল সবসময় মনে রাখবে, এই রুলটা জাপানে আজ থেকে হাজার হাজার বছর ধরে চলে আসছে: পে ইয়োর সেলফ ফার্স্ট। সবার প্রথমে নিজেকে টাকা দাও, তারপর যেটা বাঁচছে সেটা তুমি স্পেন্ড করো। আর এরম ভাবেই তোমার লাইফে একটা বড় ডিফারেন্স চলে আসবে। কিন্তু এখনো একটা বড় এনিমি বাকি রয়েছে: দেনা। আর সেটাকে যদি তুমি ইগনোর করো তাহলে তোমার পুরো প্ল্যানটাই ভেস্তে যেতে পারে। ক্রেডিট কার্ড কিন্তু একটা ট্রেডমিলের মতো, যেখানে তুমি দৌড়াচ্ছ বাট এগোচ্ছ না। রাহুল তার ক্রেডিট কার্ড কোম্পানিকে ফোন করলো, তার ইন্টারেস্ট রেটগুলো সে কমানোর জন্য আবেদন করলো। তার কিছু চার্জেস ছিল যেগুলো সে ওয়েভ অফ করাবে, আর তার রিপেমেন্ট প্ল্যানটা সে সেট করলো।
কনভারসেশনটা হয়তো জাস্ট 5 মিনিটের হলো, বাট এতে তার 1,000 টাকা সেভ হয়ে গেল। হাস্যকর না ব্যাপারটা? যারা টাকা নিয়ে ভাবে তারা সেটা কমানোর জন্য নেগোশিয়েট করে, আর যারা করে না তারা বেশি পে করে। এবার দেনাগুলো শোধ করার সাথে সাথে লাইফে একটা সেফটি নেটও দরকার, কারণ লাইফ সবসময় প্রেডিক্টেবল হয় না। একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু ফিনান্সিয়াল অক্সিজেন সিলিন্ডারের মতো, যখন দরকার হয় তখনই বোঝা যায় এটা কতটা ভ্যালুয়েবল। আমাদের টার্গেট হলো 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস একটা জায়গায় গ্যাদার করা। রাহুল কি করলো? তার যে পুরনো সব গ্যাজেটস ছিল সেগুলো সেল করে দিল, তার যে আনইউজড আইটেমস ছিল সেগুলোও সেল করে দিল, আর উইকেন্ডে নিজে কিছু সাইড হাসেলে কাজ করলো। আর এখান থেকে যে ইনকামটা এলো সেটা পুরোটাই সে তার এমার্জেন্সি ফান্ডে দিল। কোনো ভ্যাকেন্সিতে খরচা করলো না, কিংবা কোনো ফ্যান্সি জিনিসপত্র কিনলো না। আর প্রথমবারের মতো রাহুলের এই উইকেন্ডে নিজের মাইন্ডটা ফ্রেশ মনে হলো। কিন্তু এখনো ওয়েলথ ক্রিয়েশন স্টার্ট হয়নি। চলো তাই নেক্সট উইকটা দেখে নিই। ইনভেস্টমেন্টটা কি তোমার বোরিং লাগছে? গরিব হয়ে সারা জীবন যদি থাকতে হয়, সেটা কিন্তু এর থেকেও বোরিং লাগবে। রাহুল খুবই সিম্পল, মিউচুয়াল ফান্ড আর এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসে এসআইপি স্টার্ট করলো। কোনো হটশট স্টক পিক করলো না, কোনো দিবারাত্রি কোটিপতি হয় ভেবে ইনভেস্টও করলো না। ম্যাক্সিমাম লোকজন কি করে, 15 দিন নেয় তার নতুন স্মার্টফোনটা কেনার আগে, বাট যখন সে একটা স্টক কেনে তখন 15 সেকেন্ড রিসার্চ করেই একটা স্টক কিনে ফেলে, আর তারপর মার্কেটকে দোষ দেয়। তাই হার্ড মেন্টালিটি থেকে বেরো, আর লোকজন যা করছে তার থেকে কিছু ডিফারেন্ট করার চেষ্টা করো। এবার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি তোমাকে বাড়াতে হয়, তাহলে তোমার ইনকামটাও তোমাকে বাড়াতে হবে। আর এখানেই আসে আমাদের নেক্সট উইকের গেম চেঞ্জার উইক। এই উইকটা আমাদের পুরো চ্যালেঞ্জের টার্নিং পয়েন্ট। রাহুল বুঝতে পারলো যে সেভিংস এর লিমিট আছে, বাট ইনকাম গ্রোথের কোনো লিমিট নেই। তাই সে 4টে কাজ করলো। নিজের বসের সাথে রেজ নিয়ে ডিসকাশন করলো, মার্কেটে স্যালারি নিয়ে রিসার্চ করলো, নিজস্ব ফ্রিল্যান্সিং স্টার্ট করলো, আর হাই ইনকাম স্কিল যেরকম এআই, কমিউনিকেশন, কপিরাইটিং, ফিন্যান্স, সেলস, এগুলো শেখার চেষ্টা করলো। এবার প্রশ্নটা হলো, যদি তোমার ইনকাম নেক্সট 12 মাসে বেড়ে যায়, তাহলে কি তোমার লাইফে কোনো চেঞ্জ আসবে? হয়তো। তাই তোমার ইনকাম গ্রোথটাকে হবি হিসেবে না, একটা মিশন হিসেবে নাও। রাহুলের ইনকাম তো বাড়তে স্টার্ট করলো, কিন্তু তার ইনকামের জন্য একটা ডেস্টিনেশন দরকার। নেক্সট উইক আমরা সেটাই দেখব। ম্যাক্সিমাম লোকজন টাকাটা সেভ করে কোনো পারপাস ছাড়া, আর তাই তারা সেই মোটিভেশনটা হারিয়ে ফেলে। তুমিই ভাবো, যদি কোনো ফুটবল মাঠে গোল পোস্টই না থাকে, আর সেখানে প্লেয়ার্সদের নামিয়ে দেওয়া হয় ফুটবল খেলতে, তাহলে ব্যাপারটা যেরকম দাঁড়াবে। কি করো? রাহুল নিজের গোলস গুলো এক এক করে লিখলো: এমার্জেন্সি ফান্ড, ইনভেস্টমেন্ট, ইনকাম, হাউস, ট্রাভেল, নেটওয়ার্ক। যেগুলো আমরা লিখে রাখি সেগুলোই অ্যাচিভ করার আমাদের একটা ইচ্ছা হয়। ক্রেডিট কার্ড কিন্তু কোনো জুজু না, বাট আমাদের ইউজ করার ধরনে কিন্তু আমাদের ফলটা হয়। রাহুল নিজেকে একটা কোয়েশ্চেন করলো: ক্রেডিট কার্ড কি আমার সার্ভেন্ট, নাকি আমি ক্রেডিট কার্ডের সার্ভেন্ট? যদি ফুল রিপেমেন্ট করতে পারো, তাহলে ক্রেডিট কার্ডটা নাও রিভার্সের জন্য। আর যদি দেনা তৈরি করে ফেলো, তাহলে ইমিডিয়েটলি ভেবে দেখো। সিম্পল না? ইমোশন দিয়ে ক্রেডিট কার্ড ইউজ হয় না, ইউজ করতে হয় লজিক দিয়ে। স্যালারি কিন্তু আমাদের স্টেটাস বলে না, আমাদের নেটওয়ার্থটা বলে। তোমার অ্যাসেট থেকে লাইবিলিটিটা মাইনাস করো, আর সেটা দিয়ে নিজের নেটওয়ার্থটা বার করো, আর প্রত্যেক মাসে এইটা ট্র্যাক করো। রাহুলও প্রথমবার নিজের নেটওয়ার্থটা দেখে শক হয়েছিল, কিন্তু সে যখন নিজের প্রোগ্রেসটা লক্ষ্য করলো, তখন তার মোটিভেশনটাও বেড়ে গেল। কারণ যা মেজার করা যায় তা কিন্তু ইমপ্রুভও করা যায়। এখানে বেশিরভাগ লোকজন ফেল করে যায়, তারা নিজের কখনো রিভিউ করে না। রাহুল নিজের কাজগুলো, যেগুলো সে উইক 2 থেকে উইক 10 অব্দি করেছে, সেগুলো রিভিউ করলো। কি কাজ সে করতে পেরেছে, কোনগুলো পারেনি, কোন হ্যাবিট গুলো ইমপ্রুভ হয়েছে, কোনগুলো হয়নি, কোন এক্সপেন্সেস গুলো বেড়েছে, কোন এক্সপেন্স গুলো কমেছে, সব দেখলো। রিভিউ ছাড়া কিন্তু গ্রোথ ইম্পসিবল। আর এবার চলো ফাইনাল উইকটা দেখে নিই। 90 দিন শেষ হতে এলো,
কিন্তু তার জার্নিটা কিন্তু এখনো বাকি। রাহুল এখন তার নেক্সট 12 মান্থের প্ল্যানটা করে নিল। সে ইনকাম টার্গেট বানালো, ইনভেস্টমেন্ট টার্গেট বানালো, কেরিয়ার টার্গেট বানালো, নেটওয়ার্ক টার্গেট বানালো, আর লাইফস্টাইলও টার্গেট বানালো। এখন সে আর ইমোশনাল হয়ে লাইফের ডিসিশনস গুলো নিচ্ছে না। এখন সে নিজের ইন্টেনশন দিয়ে লাইফের ডিসিশন নিচ্ছে। আর এটাই হলো ট্রান্সফরমেশন। প্রতি 90 দিন অন্তর নিজের সাথে একটা সিইও মিটিং করো। নিজেকে জিজ্ঞেস করো, আমার ইনকাম বেড়েছে, সেভিংস রেট বেড়েছে, নেটওয়ার্থ কি বেড়েছে, দেনা কি কমেছে? এর অ্যান্সার যদি হ্যাঁ হয়, তাহলে তুমি একটা ফিনান্সিয়ালি স্ট্রঙ্গার পজিশনে পৌঁছাচ্ছ। আর এই অ্যান্সারগুলো যদি না হয়, তাহলে কোনো অসুবিধা নেই। নিজেদের মেথডগুলো অ্যাডজাস্ট করো, বাট কখনো স্টপ করো না। রাহুলের স্টোরিটা হয়তো ফিকশনাল, বাট প্রবলেমগুলো কিন্তু রিয়েল। হয়তো এই প্রবলেমগুলো তোমার সাথে হচ্ছে। 90 দিনে হয়তো লাইফ একদমই চেঞ্জ হয়ে যায় না, বাট একটা ডিরেকশন পাওয়া যায়। আর ডিরেকশন থেকেই আমাদের ডেস্টিনেশনটা ডিসাইডেড হয়। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ফিনান্সিয়াল বিং ওয়াইটি চ্যানেলকে। যদি তোমার স্যালারিটা অর্ডিনারি হয়, তাহলে এই ভিডিওতে আমরা দেখব কি করে ওয়েলথ বিল্ডিং করতে হয়। ওখানেই দেখা হচ্ছে। বাই।